জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। আয়নাঘর পরিদর্শন শেষে যা বললেন প্রধান উপদেষ্টা। আয়নাঘরে বিএনপি নেতা সাজিদুলকে কিভাবে হত্যা করা হয় জানালেন ফারুকী। এবং সর্বশেষ জানাবো ফ্যাসিবাদের দোসরদের কোথাও ঠাঁই হবে না বলছেন মজনু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। এছাড়া বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থার পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই না। যদি হয় তাহলে রাজনৈতিক বিবেচনায় দেশটাকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে। জুলাই গণঅভ্যুত্থানের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিগত 17 বছরের সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী। পাশাপাশি দেশে কোনো রাজনৈতিক দল নির্বাচন করতে বা নিষিদ্ধ হবে কিনা তা জনগণই সিদ্ধান্ত নেবে। আয়নাঘর পরিদর্শন শেষে যা বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ সরকার পতনের পর সবচেয়ে বেশি আলোচিত বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব 2 এর সিপিসি 3 এর ভেতরের সেলগুলো পরিদর্শন করেন। পরে র্যাব সদর দপ্তরের টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেন্টারে যান। বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা জানান, সব ক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেন, আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজেই আমার নতুন করে কিছু বলতে হবে না। এটার বর্ণনা যদি বলতে হয় তাহলে বলবো এটা বিভৎস দৃশ্য, নৃশংস অবস্থা। অতীতে এখানে যেসব অবস্থা হয়েছে যতটা শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, আমাদেরই সমাজ? তিনি বলেন, যারা এর গুম শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছেন। তাদের মুখ থেকে শুনলাম কি হয়েছে তাদের সঙ্গে। কোনো ব্যাখ্যা নেই এর। কোনো ব্যাখ্যা থাকলে মানুষ বুঝে এর কোনো কারণ ছিল। বিনা কারণে মানুষকে রাস্তা থেকে তুলে আনা হয়েছে। এরকম টর্চার সেল বাংলাদেশ জুড়ে আছে। উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরো বলেন, আমার ধারণা ছিল আয়নাঘর বলতে কয়েকটি আছে এখানে। এখন শুনতেছি এই আয়নাঘরের বিভিন্ন ভার্সন দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলছে 800। এটি সংখ্যাও নিরূপণ করা যায়নি। প্রধান উপদেষ্টা বলেন, আমার জানা মতে ভুক্তভোগীদের সংখ্যা 1700 এর বেশি। অজানা কত তা তো আমার জানা যায়নি, অজানা কত তা তো আমরা জানি না। কেউ কেউ বলে যে এটা 3000-এরও বেশি হতে পারে। এই যে মানুষ উধাও হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, কেউ বলতে পারছে না সে কোথায়। তার একজন ভুক্তভোগী মেয়ে আজ আপনাদের সামনেই ছিল। সে বলছে, আমার মাকে কোথায় নিয়ে গেছে। আজ 9 বছর হলো, 9 বছর ধরে আমরা খোঁজ পাইনি। যোগ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সে নিজেও এখানে আয়নাঘরে ছিল, মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই দৃশ্য করুণ দৃশ্য। গুমের মতো ঘটনা হতে দেওয়া আমাদের সবারই অপরাধ বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আজকে আমরা মুক্ত হলাম। মুক্ত বাংলাদেশে আমরা যেন আবার নতুন সমাজ গড়তে পারি। এটার নমুনা সাক্ষী ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে। জানি ডক্টর ইউনূস বলেন, এটি পাঠ্য হিসেবে অবশ্যই পড়তে হবে, আর যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে এ জাতি নিষ্কৃতি পাবে না। যেসব এভিডেন্স দেখা গেছে সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে সেজন্য সিলগালা করে দেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আয়নাঘরে বিএনপি নেতা সাজিদুলকে কিভাবে হত্যা করা হয় জানালেন ফারুকী। 2013 সালের 4 ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন ঢাকা মহানগর 38 বর্তমান 25 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সুমন। এরপর আর খোঁজ মেলেনি সাজিদুলের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে বুধবার 12 ফেব্রুয়ারি সকালে আয়নাঘর পরিদর্শনে যান। এদিন ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তারা। আওয়ামী লীগের আমলে সৃষ্ট এই আয়নাঘর নিয়ে আজ সারাদিন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকে আয়নাঘর নিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। এবার আয়নাঘর নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও। তিনি বিএনপি নেতা সাজিদুলকে আয়নাঘরে কিভাবে হত্যা করা হয় তার বর্ণনা দিয়েছেন। আয়নাঘর নিয়ে ফারুকী লেখেন, এরকমই কোনো এক ঘরে হয়তো আমার বাল্যবন্ধু সাজিদুল ইসলাম সুমনকে আটকে রাখা হয়েছিল। এরকমই কোনো একটা ঘরে অজানা আশঙ্কায় সে কেঁপে কেঁপে উঠতেছিল। এরকম একটা ঘরে বসে হয়তো সে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে কাঁদতে বলছিল, আল্লাহ
তুমি আমারে এবারের জন্য বাঁচাইয়া দাও, আমি আর রাজনীতি করব না, আমার সন্তানের জন্য আমারে বাঁচাইয়া দাও, আমার মায়ের জন্য আমারে বাঁচাইয়া দাও। ফারুকী আরো লেখেন, এরকম এক একটা ঘরে আমরা 17 কোটি মানুষ আটকা ছিলাম 16 বছর, আর গোপনে বলতাম আল্লাহ এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচাইয়া দাও। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা লেখেন, সুমনের সাথে আমার শেষ কথা হয় উত্তরায় এক হাসপাতালের লুকাইয়া থাকা অবস্থায়। ওর ভাগ্নে আবরারের একটা শুট ছিল আমার সাথে, স্পষ্ট মনে আছে ওর শেষ কথা, দোস্ত আবরারে তুই ইজি কইরা নিস, নইলে অ্যাক্টিং খারাপ করব। তিনি আরো লেখেন, এমনই এক জালিমের শাসনে ছিলাম যে তোর জন্য সুমন একটা কথা বলতে পারি নাই। পরে জানলাম মানুষরূপী জানোয়ার জিয়াউল হোসেনের নির্দেশে তোরে ইনজেকশন দিয়ে মেরে শীতলক্ষায় ফেলে দেয়। যে বাবার ঘরে ফিরে সন্তানের সাথে ভাত খাওয়ার কথা ছিল, তাকে এই ডাইনির দল শীতলক্ষার মাছেদের খাবারে পরিণত করেছে। এই হায়নাদের হয়ে যখন কেউ কথা বলতে গেছে আমার মাথায় রক্ত উঠে যায়, এই হায়নাদের হয়ে যখন কেউ কথা বলতে আসে আমার মাথায় রক্ত উঠে যায়, আমি আমার কম্পোজার লুজ করি। এদিকে আয়নাঘর পরিদর্শন করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ভারতীয় সাংবাদিক এর সম্পাদক অর্কদেব। আয়নাঘর পরিদর্শন শেষে অর্কদেব সেখানকার একটি ইলেকট্রিক চেয়ারের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষ রাখা এই চেয়ার, হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। ডিজিএফআই এর কাউন্টার টেরিজম ইন্টেলিজেন্স ব্যুরো এই আয়নাঘরের দায়িত্বে ছিল সারাক্ষণ অ্যাডজাস্ট ফ্যান চলতো এই ঘরগুলোতে। ফ্যান বন্ধ হলে কান্না আর গোঙানির শব্দ শোনাতে পাওয়া যেত, ফ্যান বন্ধ হলে কান্না আর গোঙানির শব্দ শুনতে পাওয়া যেত। আর কিছুক্ষণ আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে। অন্য এক পোস্টে অর্ক বলেন, এখানে বন্দী ছিলেন মাইকেল চাকমা। তিনি মাইকেল চাকমার বক্তব্য তুলে ধরে বলেন, প্রথম যে দুটো রুম দেখা যাচ্ছে ঠিক এই রুমগুলোর মধ্যে 113 নম্বর সেল, যেটি একেবারে বাথরুমের পাশে, এবং সেলের ভেতরে ঢোকার সময় বাঁ সাইডের কোনায় একটি সিসি ক্যামেরা 24 ঘন্টা চালু থাকে। এই সেলে আমি প্রায় 2 বছর বন্দী ছিলাম। একই লাইনের 117 নম্বর রুমে ছিলাম প্রায় 13 বছরের একটু বেশি। নিচের রুমগুলোর মধ্যে 104 নম্বর রুমে ছিলাম 1 বছরের কাছাকাছি। 104 এর পর 105 নম্বরের সেল, এরপরে টয়লেট, বাথরুম ও চুল কাটার সেল। চুল কাটার সেল নম্বর 106। এছাড়া আরো অনেক রুমে আমাকে রাখা হয়। এরকম টর্চার সেলস সারা বাংলাদেশ জুড়ে আছে, সেগুলো শুনলাম আজকে। আমার ধারণা ছিল এখানে আয়নাঘর বলতে যে কয়েকটা আছে তাই, কিন্তু এখন শুনলাম আয়নাঘরের ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলছে 800, সংখ্যাও নিরূপণ করা যায়নি। কতটা জানা আছে, কতটা অজানা রয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।